তপ্ত বালুভূমির ছায়ায় ঝলসে যাচ্ছে কায়া। যন্ত্রণা অনুভূতি হচ্ছে শিরায় উপশিরায়। মস্তিষ্কে যেন কুটকুট করে খুবলে খাচ্ছে। একই যন্ত্রণা। দুর্বল ডান হাতে বালু খামচে ধরার চেষ্টা চালালো মেয়েটি, কিন্তু ব্যর্থ সে। দুর্বল হাতে খামচে ধরতে পারল না। রোদ্রের তাপে পিটপিট করছে বন্ধ আঁখি জোড়া। রোদ্রের ছোঁয়া সরাসরি এসে দেহে পড়ছে। গরম যন্ত্রণা মিলেমিশে সে কাতর। ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে রোদ্রের ঝলকানি পড়তেই চক্ষু জ্বালা করে উঠল। খিচে বন্ধ করে নিল আঁখি পড়ল। ওকে কোল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তরল বিন্দু। কম্পিত বা হাতটি তুলে মুখের সামনে রাখল। উদ্দেশ্য রোদের ঝলকানি হতে মুখশ্রী মুক্ত রাখা। কিছুটা সফল হলো সে। চোখের উপর এখন আর রৌদ্র পড়ছে না। ধীরে ধীরে চোখ মেলে তাকালো মেয়েটা। চোখের সামনে বা হাত তেমন কিছুই দৃশ্যমান নয়। দেখার জন্য আস্তে করে চোখের সামনে হতে হাতটি সরালো। পরক্ষণেই হাতটি পূর্বের ন্যায় চোখের সামনে রাখল। প্রচণ্ড রৌদ্র। অন্তঃস্থল শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এক ফোঁটা পানির জন্য খাকা করছে অন্তঃস্থল। শরীরে যন্ত্রণা হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, আর সইতে পারছে না মেয়েটা। তার নেত্রক্ষণ গড়িয়ে পড়ল কিছু বিন্দু বিন্দু অশ্রু। দুর্বল হাতটা চোখের সামনে থেকে সরে গিয়ে থপ করে বালুভূমিতে পড়ে গেল। কিছুটা সময় বালুর বিছানায় পড়ে রইল নিস্তেজ দেহ। খুবই আস্তে ধীরে বক্ষ পিঞ্জরে অন্তরালে থাকা হৃদস্পন্দনটি স্পন্দন করছে। শরীর মারাত্মক দুর্বল। কতটা সময় ওভাবেই পেরিয়ে গেল মেয়েটির জানা নেই। এবার একটু শক্তি সঞ্চয় করলো। অনেক হয়েছে, আর নয়। এভাবে নিস্তেজ হয়ে পড়ে রইলে কিছুই হবে না। তাকে উঠে দাঁড়াতে হবে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এখান হতে বেড়ানোর পথ খুঁজতে হবে। কত কি কাজ! দুই হাতের কনুয়ে বালুভূমিতে ভর দিয়ে ধীরে সুস্থে উঠে বসল মেয়েটি। বড় করে দম ফেলল। মাথাটা আশেপাশে ঘুরিয়ে দেখতে লাগলো। এবার বোধগম্য হলো সে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। দানবের ন্যায় শির উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে নারিকেল গাছগুলো। তাদের এক একটা দেহ দেখে হৃৎপিণ্ড ধরফর করছে যেন। আশেপাশে বালিভূমির সম্মুখে অসীম জলরাশি। দূর দূরান্ত অবধি কিছু দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। এই মুহূর্তে নয়নাভিরাম সাগরকেই মৃত্যুদূত বলে মনে হচ্ছে মেয়েটার কাছে। তার মায়াবী আঁখি যুগল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই কোথায় এসে পড়ল সে? জনশূন্য এই দ্বীপে সে সারভাইভ করবে কি করে? একদিকে সাগরের নীলাভ জল, আরেকদিকে জলশূন্য দ্বীপ। মরুণ সেই আসন্ন। ক্রন্দনরত আঁচল আস্তে করে উঠে দাঁড়ালো। দুর্বল শরীরে ভারসাম্য বজায় রাখতেই সে ব্যর্থ হলো। ধপ করে পড়ে গেল বালুময় বিছানায়। কুকুরে নড়ল যন্ত্রণায়। পরনে থাকা নেভি ব্লু রাঙা চুড়িদার পোশাক এখনো বালুময়। ওড়নাটা অবহেলিত হয়ে কোথায় পড়ে রয়েছে জানা নেই। শরীরের আনাচে কানাচে বালুর আচ্ছাদন। দীঘল কালো কেশ গোছের এলোমেলো অবস্থা। কেশের ভাঁজে ভাঁজে বিন্দু বিন্দু বালুর অস্তিত্ব। ললাট কার্নিশে দৃশ্যমান সপ্ত রক্তের প্রলেপ। কান্না জড়ানো কণ্ঠে অস্ফুট স্বরেই বলল, বীর সাহেব। উমাদের নয় আচরণ করছে আজবাদ ইবতেসাম জাজবির। স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যবস্থা বেগতিক। জাজবিরের ক্ষমতার জোরে তাদের হজবরল অবস্থা। পুলিশ তো রয়েছেই, এছাড়াও রয়েছে জাজবিরের নিজস্ব দলবল। সকলে মিলে পুরো দমে কাজে লেগে পড়েছে। উদ্দেশ্য একটাই, আজওয়ান ইবতেসাম জাজবিরের প্রিয়তমা অর্ধাঙ্গিনী মেহেরোজ আঁচলের হদিস পাওয়া। নিখোঁজে 24 ঘন্টা হতে এখনও বহু দেরি। তাতে কি হয়েছে? ক্ষমতার জোরে নিখোঁজের 2 ঘন্টা পার হতে না হতেই পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে দিয়েছে জাজবির। উদ্ভ্রান্তের মতো এখানে সেখানে সর্বখানে খোঁজ করছে প্রাণপ্রিয়ার। মনে মনে আউড়ে চলেছে, কোথায় তুমি প্রিয়দর্শিনী? ফিরে এসো প্লিজ। মহান ক্ষমতাশীল স্রষ্টার নিকটে অর্ধাঙ্গিনীর সুরক্ষা প্রার্থনা করেই চলেছে জাজবির। মন প্রাণ এক করে খুঁজে চলেছে স্ত্রীকে। তার হৃদয়ে চলমান ঝড় সম্পর্কে বাহিরের সকলেই অজ্ঞ। একমাত্র সে এবং তার স্রষ্টাই জানেন অন্তরে কি পরিমাণ তুলকালাম চলছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অন্তরস্থল। তবুও বাইরে সে শান্ত। প্রলয় সৃষ্টিকারী ঝড়ের পূর্বে যেমন নীরবতা বিরাজ করে, ঠিক তেমনই নীরব। কি যে হতে চলেছে! দুর্বল দেহ ঠেলে ঠেলে হেঁটে চলেছে আঁচল। শরীর দুলছে অল্প স্বল্প। পিপাসায় কাতর মেয়েটার অন্তঃস্থল খাকারের মতো খাকা করছে। এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মেয়েটা।
পানির অভাবে মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছে যেন, কিন্তু সে যে এত তাড়াতাড়ি মরতে চায় না, বাঁচতে চায় অনেকগুলো বছর। তার স্বামী, পরিবারের সাথে বহু বছর কাটানোর ইচ্ছে কি তবে অপূর্ণ রয়ে যাবে? এই জনশূন্য দ্বীপে কি হবে অষ্টাদশী মেয়েটির ইন্তেকাল? দুলতে দুলতে সমুদ্রের নিকটে গিয়ে পৌঁছালো আঁচল। ধপ করে ভরশূন্য হয়ে বসে পড়ল অসীম জলধারার একাংশে। সিক্ত হলো পোশাকের নিম্নভাগ। এত এত পানির অস্তিত্ব অনুভব করতে পেরে উন্মাদ হয়ে গেল মেয়েটা। চকচক করে উঠল আঁখি জোড়া, যেন সে সোনা রূপার চেয়েও মূল্যবান কিছু খুঁজে পেয়েছে। কাল বিলম্ব না করে দু হাতের করতল ভর্তি করে পানি নিয়ে মুখের সামনে ধরল। ওষুধটাই ফাঁক করে একসাথে পান করলো কতগুলো নোনা জল। তৎক্ষণাৎ জলে উঠল গন্ধস্থল। লবণাক্ত এই পানি গলায় পৌঁছাতে ভেতরটা ঝলসে গেল যেন। খক করে কাশতে কাশতেই চোখ মুখ লালচে হয়ে গেল। দু হাতে চেপে ধরল গলা। ক্রন্দনে ক্রন্দনে দিশেহারা মেয়েটা সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল নীল দিগন্তের পানে চেয়ে। সাহায্য প্রার্থনা করতে লাগলো মহান স্রষ্টার নিকটে। রক্তিম আভা ফুটে উঠল অসহায় ভীতগ্রস্ত মেয়েটির মুখে। ইস, কি ভয়ানক এই অনুভূতি! রাশিদ, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি কাইন্ড অফ রাবিশ। অ্যাজ সুন অ্যাজ পসিবল চপার আনার ব্যবস্থা করো। চপার নিয়ে আশেপাশে সর্বত্র বাজ পাখির মতো তল্লাশি করতে হবে। আমার মন বলছে আমার আঁচল, ও আমার কাছেই রয়েছে। আজ ছাড়া হয়নি ও। যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করবো, ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? জাজবিরের উঁচু কণ্ঠে ঘাবড়ে গেল ফোনের ওপাশে থাকা পিয়ে রশিদ। তোতলাতে তোতলাতে বলতো, জি 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 স্যার, চপার আসছে যত সম্ভব দ্রুত। কিছু বলল না জাজবির। কল কেটে দিল। গাড়ির সিটে এলিয়ে দিল ক্লান্ত দুঃখ ভারাক্রান্ত দেহটি। মুদিত হয়ে এলো আঁখি পড়ল। বিড়বিড় করে মলিন স্বরে একাকী বলে উঠল, তুমি কোথায় আঁচল? কি করে মিলবে তোমার খোঁজ? কি করে? বলে দাও না বেগম জান। কেউ বলল না ঠিকানা। দিশেহারা এই স্বামীর অন্তরের ব্যথা কেউ অনুভব করল না। তাকে একটুখানি সান্ত্বনা দেবার জন্য কেউ নেই, কেউ নেই। পরিবারের সদস্যরা, তারা তো শুনশান রাস্তায় গাড়ি চালানোয় ব্যস্ত জাজবির। আশেপাশের গাছপালা পেরিয়ে দাপটের সহিত এগিয়ে যাচ্ছে কৃষ্ণকালো রঙা গাড়িটি, সেই সাথে ফোনালাপে লিপ্ত। ফোনটি রাখা স্টিয়ারিংয়ের ওপাশে। সাবধানতা বজায় রেখে কথা বলছে সে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লোকেশন ট্রেস করে আবার ইনফর্ম করো। নট অ্যাট অল, আমি আর একটু বিলম্ব করতে চাইছি না। হ্যাঁ, তাড়াতাড়ি চেক করে আমাকে বলো। কল কেটে গেল। হৃদযন্ত্রণায় ধুকপুকানি বেগতিক হারে বৃদ্ধি পাচ্ছে। একটুখানি আশার আলো ফুটে উঠেছে চোখে মুখে। ঘন ঘন শ্বাস পড়ছে তার। প্রিয় অর্ধাঙ্গিনীকে খুঁজতে লাগলো রাস্তার আনাচে না কানাচে, কিন্তু কোথাও নেই সে মায়াবতী। তার মায়াময় মুখখানি দেখার জন্য ব্যাকুল এই স্বামী। অন্তরের জ্বলন্ত লাভা টকবক টকবক করে চলেছে। হারিয়ে ফেলার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে অন্তর্পর। সে কি জানে ওই প্রিয়দর্শিনী? জানে না তো। জানলে বোধ হয় এমন করে হারিয়ে যেত না। অনিলে দিগন্ত করতো না অসীম ভালোবাসার ভরপুর হৃদয়। নীল আকাশে এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে কালো শুভ্র মিশনের চপারটি। উপর হতে খোঁজ চালাচ্ছে মিসেস আজওয়ান ইবতেশাম জাজবিরের। শক্তিশালী বাইনোকুলার চোখে দিয়ে জমিনে খোঁজ চলছে আজওয়াদ জাজবিরের দলবল। উৎসুক জনতা হতবাক হয়ে আসমানে তাকিয়ে রয়েছে, দেখছে এমন অদ্ভুত দৃশ্য। এ যেন অ্যাকশন সিনেমার একটি অসাধারণ দৃশ্য। হাততালি, সিটি বাজানোর মতো দৃশ্য। অলিগলি, বাজারঘাট, খোলা ময়দান, সর্বত্র গাড়ি এবং চপারের মাধ্যমে খোঁজ চলছে। পুরো দমে খোঁজ চলছে মিসেস জাজবিরের। প্রকাণ্ড এক নারিকেল বৃক্ষতলে দেহ এলিয়ে দিয়েছে আঁচল। একটুখানি ছায়া পেয়ে তনু মন অসীম শান্তি অনুভব করতে লাগলো। ঝাপসা ঝাপসা নয়নে তাকিয়ে রয়েছে সম্মুখে থাকা দানদ্বীপ সমুদ্রের পানি। এই সমুদ্র শুধুমাত্র নয়ানিভিরাম নয়, বরং দানবীর। কত কত প্রাণ ঝরে যায় এই নীলচে জলের বুকে। আচ্ছা, এই সমুদ্র না থাকলে সে কি পালাতে পারতো না? নিশ্চয়ই পারত, কিন্তু মরণঘাতী এই সমুদ্র যে তাকে বাধা প্রদান করছে। অসময়ে জলধারার বুকে হারিয়ে যাবার ভয়ে ভীত সন্ত্রস্ত মেয়েটি। তাই তো বিনা সাহায্যে জনশূন্য এই দ্বীপে অসহায় হয়ে পড়ে রয়েছে।
খাদ্য, পানীয়, সাহায্য, মানব সমাগত কিচ্ছুই নেই এখানে। কি করে এখানে সে বেঁচে থাকবে? এক আল্লাহর সাহায্য ব্যতীত মরণ যে নিশ্চিত। ডুকরে কেঁদে উঠল আঁচল। চোখের পাতায় ভেসে উঠল প্রিয়জনদের চেহারা, যার মধ্যে স্বামীও অন্তর্ভুক্ত। ক্রন্দনে ক্রন্দনে চোখ মুখ ফুলে যাচ্ছে। লাল বর্ণ ধারণ করছে মুখশ্রী। ইস, মায়া হচ্ছে মেয়েটার জন্য। সে কেন সকালবেলা অমন বোকামি করলো? অমন না করলে আজ তো এই অবস্থা হতো না। অন্তত আনন্দে আনন্দে কাটতো দিনটি। ভেবেই নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আবার জাজবির ফোনে বলে, হোয়াট, আর ইউ কিডিং উইথ মি? তুমি এটা কি বলছো? এ কি করে হতে পারে? আমি নিজে ওর হাতে ট্র্যাকার যুক্ত ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিলাম। আঁচল সবসময় ওটা পরে থাকে, ওর পছন্দের ব্রেসলেট ওটা। আর তুমি কি না বলছো? ফোনের ওপাশ থেকে ব্যক্তির কথা শুনে মেজাজ খারাপ হলো জাজবিরের। চক্ষু বন্ধ করে কোনো মতে নিজেকে সামাল দিল, অতঃপর চোখ মেলে তাকালো, বলল, ওকে, ট্র্যাকার এখন কাজ করছে না, আউট অফ কন্ট্যাক্ট। তো লাস্ট লোকেশন কোথায় ছিল? কোথায় শো করছে লাস্ট লোকেশন? হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, আই এম ওয়েটিং। কানে ফোন ঠেকিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো ক্লান্ত দিশাহীন মানুষটি। রাস্তার একপাশে গাড়িটি দাঁড় করানো। অবসন্ন মানুষটির সৌম্য বলিষ্ঠ দেহে লেপ্টে রয়েছে শুভ্র রঙের শার্ট। বেল্টের অন্তরালে ইন করে রাখা শার্টটি এলোমেলো হয়ে ঘামে ভিজে দেহে জড়িয়ে রয়েছে। সর্বদা সেট করে রাখা মসৃণ চুলগুলোর অবস্থা আজ নাজুক। ধুলোয় মেখে রয়েছে কালো জুতাদয়। সুদর্শন এই মানবের এই হাল একদম নতুন, অপরিচিত। মেহরুজ আঁচল এ দেখতে বোধ হয় চরম আশ্চর্য হতো এ দেখলে। হ্যাঁ, নিশ্চয়ই হতো। এ কি হাল হয়েছে তার অর্ধাঙ্গের? ফোনের ওপাশে কিছু শুনতে পেয়ে মনোনিবেশ করলো জাজবির। ওকে, বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ খুঁজে বের করব আমার স্ত্রীকে। আল্লাহ নিশ্চয়ই আমার সহায় আছেন। হ্যাঁ জানি, আমি একবার খুঁজে বের করি, তারপর পুলিশকে ইনফর্ম করব। এখন আপাতত ওদের একটু টাচ দিয়ে রাখছি। ডোন্ট ওয়ারি, থ্যাঙ্কস আ লট ইয়াং ম্যান। আল্লাহ হাফিজ। সংযোগ বিচ্ছিন্ন করে কল কেটে দিল জাজবির। ওর অধর কোণে ফুটে উঠল মৃদু হাসির রেখা। কাল বিলম্ব না করে গাড়িতে উঠে বসল সে। চোখের পলকেই চলতে লাগলো গাড়ি। নীলাভ জলধারার বুকে দাপটে ভঙ্গিতে ছুটে বেড়াচ্ছে শুভ্ররাঙায় স্পিড বোটটি। এক ফোড় ফোড় করে এগিয়ে চলেছে সমুদ্রপক্ষের উপরে। চালকের পাশেই চরম স্টাইল নিয়ে দাঁড়িয়ে আজবাদ ইবতেসাম জাজবির। পরনে তার শুভ্র বর্ণের শার্ট ও কালো প্যান্ট। শার্টের দু স্লিপ গুটিয়ে কোনোয়ে তুলে রাখা, বুকের দিকে দুটো বোতাম উন্মুক্ত, চোখে রোদ চশমা। হাওয়ার পরশে লালচে এলোমেলো রূপে পড়ে রয়েছে কিছু চুল। দ্রুত বেগে ছুটে চলেছে স্পিড বোটটি। কিছুদূর এগোতেই সতর্ক হয়ে উঠে কর্ণযুগল। সচেতন দৃষ্টিতে পিছনে ঘুরে তাকালো জাজবির, কিন্তু কাউকে দেখতে পেল না। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল। বাঁ হাঁটু গেড়ে বসলো স্পিড বোটে। ডান হাতে খুলে ফেললো ছোট্ট কৃষ্ণকালো রাঙা ব্যাগটি। চেইন খুলতেই দৃশ্যমান হলো কাঙ্ক্ষিত জিনিসটি। ডান হাতে জিনিসটা নিয়ে বুলেট চেক করলো, অতঃপর উঠে দাঁড়িয়ে হঠাৎই পিছনে ঘুরে দাঁড়ালো। গুলি ছুড়ল কিছুটা দূরে অবস্থিত স্পিডবোটে অবস্থানরত মানব সমূহের মধ্যে একজনের দিকে। গুলিবিদ্ধ হয়ে স্পিডবোট লুটিয়ে পড়ল সে মানব। এতে ক্ষিপ্ত হলো সঙ্গী চারজন। ওই স্পিডবোটকে সঙ্গ দিতে পাশে এসে দাঁড়ালো আরেকটা বড় স্পিডবোট, যেখানে রয়েছে 7 জন। জাজবিরের স্পিডবোট চালক এসব থেকে প্রচণ্ড ঘাবড়ে গেছে। ভয়ে কম্পিত হচ্ছে ওনার হাত পা। আপনি ভয় পাবেন না, স্পিড বোট চালিয়ে যান, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। চালকের উদ্দেশ্যে কথাটি বলেই সম্মুখে গুলি ছুড়ল জাজবির। একই সময়ে ওকে টার্গেট করে গুলিবর্ষণ করতে লাগলো শত্রুপক্ষ। সতর্কতার সঙ্গে নিজেকে আড়াল করে পাল্টা গুলি করতে লাগলো জাজবির। আহত হতে লাগলো শত্রুপক্ষের কয়েকজন। শত্রুপক্ষের গুলি বর্ষণ বৃদ্ধি পেলে চট করে হাত মুড়ে বসে পড়ল জাজবির। হাতে থাকা পিস্তলে চটপট বুলেট ভরে নিল। বাঁ হাতে নিল আরেকটি পিস্তল। হিরোর মতো ভঙ্গিমায় উঠে দাঁড়ালো সৌম্য বলিষ্ঠ দেহী সুদর্শন মানবটি।
পিছু ঘুরে দু হাতে তর্জনী আঙ্গুলে চক্রাকারে ঘুরিয়ে দুই হাতের পুরো 10 আঙ্গুলের কবজা করল লোডেড পিস্তল দুটি। তর্জনী রাখলো ট্রিগারে, আর বাকি 4 আঙ্গুলে দৃঢ়মুষ্টি করল গ্রিপ প্যানেল। অতঃপর শত্রুর উদ্দেশ্যে একের পর এক বুলেট ছুটতে লাগলো। শত্রুর এক বুলেট আকস্মিক ধেয়ে এলো জাজবীরের পানে। তৎক্ষণাৎ মাটিতেই পিছনে হেলে নত করে নিল সে। ওর মুখের ইঞ্চিখানেক উপর দিয়ে চলে গেল বিধ্বংসী বুলেটটি। সোজা হয়ে দাঁড়িয়ে আক্রমণকারীর দিকে গুলি করে বসলো জাজবীর। আহত হলো সেই শত্রু। ভারসাম্য হারিয়ে সমুদ্রের স্রোতে হারিয়ে গেল। এদিকে সঙ্গী শত্রুরা খেপে গেল, গুলি করলো জাজবীরের উদ্দেশ্যে। কিন্তু আফসোস, সময় মতো নিজেকে রক্ষা করতে সক্ষম হলো আজবার ইবতেসাম জাজবীর। মাঝখান দিয়ে গুলি বিদ্ধ হলো জাজবীরের স্পিডবোট চালক। এদিকে চরম হতাশ হলো জাজবীর। ও শিট! নিরপরাধ এক ব্যক্তির পরিণতি ওকে দুঃখ দিল। বাঁ হাতে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলে রোদ চশমাটি খুলে অজানা গন্তব্যে ছুটে ফেলে দিল। লাল বর্ণ ধারণ করল তার ক্রোধান্বিত আখিজোড়া। ফুলে ফেপে উঠেছে ঘাড়ের রগ। একদম নিশানা তাক করে গুলি করলো জাজবীর। নিশানা সফল হলো। লুটিয়ে পড়ল এক শত্রু। চালকহীন জাজবীরের স্পিডবোট সমুদ্রের বুকে ছুটে চলেছে। এবার ওকে কুপকাত করার জন্য ওই স্পিডবোটের পাশাপাশি এসে অবস্থান করলো একটি স্পিডবোট। জাজবীর এক হাতে পিস্তল দিয়ে পাশের স্পিডবোট এবং আরেক হাতে পিস্তল দিয়ে পেছনের স্পিডবোটে থাকা শত্রুদের মোকাবেলায় ব্যস্ত। দুপক্ষকে সামাল দিতে গিয়ে মোটেও দিশেহারা হলো না এ মানব। পাশে থাকা স্পিডবোটের শত্রু 3 জন একের পর এক গুলি করে চলেছে। আকস্মিক প্রাণ বাঁচাতে এক পদক্ষেপ গ্রহণ করে ফেলল আজমান ইবতেসাম জাজবীর। আল্লাহর নাম স্মরণ করে পাশের স্পিডবোটের ইঞ্জিন বরাবর গুলি করল। খানিকের মধ্যেই অগ্নিদগ্ধ হলো স্পিডবোটটি। মারাত্মকভাবে আহত হলো শত্রুরা। 2 জন প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ল সমুদ্রে। জাজবীর সময় মতো নিজের স্পিডবোট সরিয়ে নিয়েছিল, না হলে অকালে তাকেও প্রাণ হারাতে হতো। সঙ্গীদের দুর্দশা দেখে ভীষণ রকমের ক্রোধান্বিত হলো পিছনের অবস্থানরত শত্রুপক্ষ। 5 জন মিলে গুলিবর্ষণ করতে লাগলো। প্রশিক্ষণপ্রাপ্ত জাজবীর পাল্টা গুলি ছুড়ে 2 জনকে গুলিবিদ্ধ করলো। কিন্তু এ কি হয়ে গেল? শত্রুপক্ষের আকস্মিকভাবে ছোড়া পরপর 2টি বুলেট আঘাত হানল জাজবীরের স্পিডবোটের ইঞ্জিনে। আগুন ধরে গেল স্পিডবোটে। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপ দিল আজমান ইবতেসাম জাজবীর। এদিকে শত্রু 2 জন হতভম্ব হয়ে গেল। রাগান্বিত দৃষ্টিতে তাকালো পাশে থাকা সঙ্গীর দিকে। শত্রু 2 জন তাদের সঙ্গীকে বকতে এতটাই ব্যস্ত ছিল যে পারিপার্শ্বিক অবস্থা ভুলে গেল। ডেকে আনলো নিজেদের বিপদ। যে সঙ্গীদের বকা খাচ্ছিল সেই হঠাৎ লক্ষ্য করল স্পিডবোটের কিনারায় 2টি হাতের অস্তিত্ব। সে হকচকিয়ে গেল। সঙ্গীদের কিছু যে বলবে তার পূর্বেই চোখের সামনে ঘটে গেল আশ্চর্য এক কাণ্ড। স্পিডবোটে সিক্ত বসনে দাঁড়িয়ে ক্রোধান্বিত প্রশিক্ষণপ্রাপ্ত সুঠামদেহী এক মানব। ভিজে পোশাক বলিষ্ঠ দেহে আঁটোসাঁটো হয়ে লেপ্টে রয়েছে। লাল বর্ণ চক্ষু যুগলে অসীম রাগ। রাগত শত্রু 2 জন নিজেদের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করে চমকালো। ধীরে ধীরে পিছে ঘুরে তাকালো আর ডেকে আনলো বিপদ। মারপিটে লিপ্ত হলো 4 জন, জাজবীর এবং 3 শত্রু। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। চলন্ত স্পিডবোট ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। হঠাৎই মারপিটের এক পর্যায়ে আহত হল স্পিডবোটের ইঞ্জিন। বন্ধ হয়ে গেল স্পিডবোটটি। কিন্তু জাজবীর ও শত্রুরা তার টেরও পেল না। নিজেদের মধ্যে মারপিট ধস্তাধস্তি করতে গিয়ে সমুদ্রে পড়ে গেল একজন। বাকি 2 জন গুলি চালিয়ে জাজবীরকে কাবু করার চেষ্টা চালাতে গিয়ে নিজেদের একজনকেই গুলিবিদ্ধ করে ফেলল। আহত সেই শত্রু ঝপ করে ডুবে গেল জলের মাঝে। এখন আজবাদ ইবতেসাম জাজবীর এবং শত্রু 1 জন। নিজেদের মধ্যে বেশ মারপিট হলো। বেশ কয়েকটা মারও খেলো জাজবীর। চোখে মুখে আঘাত লাগতো। এক পর্যায়ে পরাস্ত হলো শত্রু। ঘুষি খেয়ে স্পিডবোটের কিনারায় লুটিয়ে পড়ল। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালো সে। অবশেষে শত্রুপক্ষের বিপক্ষে জয়লাভ করলো আজবাদ ইবতেসাম জাজবীর। ধপ করে বসে পড়ল সে। বক্ষপট দ্রুত গতিতে ওঠানামা করছে। বৃদ্ধি পেয়েছে শ্বাস প্রশ্বাসের গতি। 2 কপল ছুঁয়ে সিক্ত চুল হতে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। সারা দেহ ভেজা। গালে আঘাতের চিহ্ন স্পষ্ট।
ডান হাত হতে রক্ত ঝরছে, পেটেও মৃদু ব্যথা আঘাতের ফলস্বরূপ চোখের কার্নিশ লালচে রং ধারণ করেছে। ক্লান্ত অবসন্ন ব্যথাতুর দেহ স্পিডবোটের সিটে এলিয়ে দিল। বন্ধ হলো আঁকি বলল। কিছুটা সময় ওভাবেই পেরিয়ে গেল। অতঃপর চোখ মেলে তাকালো জাজবির। অনেকটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো জাজবির। চোখ বুলিয়ে নিল অসীম সমুদ্রের এখানে সেখানে। আশেপাশে কয়েকটা ছোট ছোট দ্বীপ চেক করা হয়ে গেছে, এখনো কিছু বাকি। এর মধ্যে স্পিডবোটটি ইঞ্জিনের কাছে গিয়ে দাঁড়ালো জাজবির। অপরিপক্ক হাতে চেষ্টা চালাতে লাগলো, এটা সেটা এটা সেটা। এতটুকু করতে করতেই হঠাৎ ইঞ্জিন চালু হলো। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে স্পিডবোট চালু করলো। সাগরের বুকে আবারও চলতে থাকলো স্পিডবোটটি। পার হলো কতটা পথ, হঠাৎই থমকে গেল স্পিডবোট। অবাক হলো জাজবির। এগিয়ে গিয়ে চেক করতে লাগলো, এটা ওটা চাপতে লাগলো, কিন্তু ব্যর্থ সে। স্পিডবোট কিছুতেই চালু হচ্ছে না। আর সেই স্পিডবোট সম্পর্কে অজ্ঞ। ফলস্বরূপ স্পিডবোট চালু করতে ব্যর্থ হলো। ধূপ করে একটি ঘুষি মেরে দিল স্পিডবোটের দেহে। সম্মুখে তাকিয়ে দেখতে পেল দ্বীপ। দ্রুত বেশি দূর নয়, কিন্তু স্পিডবোট তো অচল হয়ে গেল। এবার কি হবে? সে আসা যাওয়া করবে কি করে? কি করে দ্বীপসমূহ চেক করে খুঁজে বের করবে তার প্রাণপ্রিয়াকে? কি করবে সে? ক্রোধের বশে দিশাহারা হলো জাজবির। রাগত ভাব দূর করতে ঝাঁপ দিল সমুদ্রের বুকে। স্কুল কলেজ স্পোর্টস কম্পিটিশন এ সুইমিং চ্যাম্পিয়ন আজবাদ ইবতেসাম জাজবির দ্বীপের সঙ্গে সাগরের বুক চিরে আগতে লাগলো দ্বীপের দিকে। পানি, পানি, আল্লাহ রক্ষা করো। অসহায় মেয়েটা উদ্ভ্রান্তের মতো দুর্বল দেহে এখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে। ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ, দুলে দুলে হাঁটছে। বুঝে আসছে আঁখি বলল, গত রাতে ডিনারের সময় শুধুমাত্র খাবার পানি খেয়েছিল। অতঃপর সকাল সকাল অপহরণের শিকার। 17 ঘন্টা উপর হয়ে গেছে পানিবিহীন কাটাচ্ছে মেয়েটি। খাদ্য তো দূরের কথা, পিপাসায় কাতর মেয়েটা পাগল প্রায় হয়ে যাচ্ছে। বা হাতে টেনে ধরেছে এলোমেলো বালুমাখা চুলের গুচ্ছ। অস্ফুট স্বরে পানি ও বিধাতার নাম জপ করে চলেছে। দুর্বল দেহে বেশিক্ষণ এগোতে পারল না আঁচল। ঢপ করে পড়ে গেল বালুকাময় সমুদ্রের তীরবর্তী মাটিতে। দু হাত পা এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে রয়েছে। আকাশের পানি চেয়ে অস্ফুট স্বরে স্রষ্টার স্মরণ করল সে। আল্লাহ! আস্তে ধীরে বুঝে গেল আঁখি পড়ল, পড়ে রইল বালির মাঝে। গোধূলি লগ্ন, লালাব আভা ফুটেছে দিগন্ত বক্ষে। পশ্চিম আকাশে ধীরে ধীরে হেলে পড়েছে দিবাকর। ছোট ছোট পাখালির দল উড়ে বেড়াচ্ছে আকাশের বুকে। এমন মনোরম এক মুহূর্তে সমুদ্রের তীরে এসে লুটিয়ে পড়ল এক সুঠামদেহী মানব। ভিজে চুপচুপে মানবটি ধপ করে উপর হয়ে পড়ে গেল। দু হাত আঁকড়ে ধরল কর্দমাক্ত মাটি। জোরে জোরে শ্বাস পড়ছে। ধরফর ধরফর করছে হৃদস্পন্দনটি। শ্বাস প্রশ্বাসে কেমন অসুবিধা হচ্ছে। খপ খপ করে কাশছে মানুষটি। কাশির সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে আসছে সমুদ্রের নোনা জল। উপর হয়ে কতটা সময় পড়ে রইল জানা নেই তার। নির্ধারিত সময়ে পশ্চিম দিগন্তে অস্ত গেল রবি। নয়নাভিরাম এমন প্রহর সমুদ্রের তীরে পড়ে রয়েছে অসহায় দুঃখ ভারাক্রান্ত প্রিয় দর্শনীর শোকে কাতর জাজবে। বলিষ্ঠ দেহে মেখে রয়েছে লালা বাবা। আস্তে ধীরে স্বাভাবিক হলো জাজবে। সোজা হয়ে দু হাত দুটিকে ছড়িয়ে দিয়ে পড়ল। পজুগলে আছড়ে পড়ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ। ভিজে চুপচুপে অবস্থা, দুর্বল দেহ। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মানুষটি। তার আঁখি পাতায় ভেসে উঠছে মায়াবী মুখখানি, তার প্রিয়দর্শিনী মায়াপূর্ণ চাহনি, লজ্জা মিশ্রিত হাসির রেখা, ভয় কাতরের চাহনি, নিশালো রাঙা অধর কোণে মোহনীয় হাসির রেখা। অস্ফুট স্বরে বলল, বেগম জান, কোথায় তুমি? মিলল না জবাব। কোথাও কেউ নেই। জবাব দিতে এলো না জাজবিরের প্রাণপ্রিয়া। সে নেই এখানে। কোথায় আছে জানা নেই মানুষটির। সে শুধু অনুভব করছে বক্ষপটে যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। কাঙ্ক্ষিত রমণীর অভাবে অগ্নিদগ্ধ হচ্ছে হৃদয়। এই দহন বেড়েই চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। জ্বলে পুড়ে খাক হচ্ছে মন গহীনের আনাচে কানাচে। অনলে দগ্ধ এই হৃদয় তখনই শান্ত হবে যখন দেখা মিলবে প্রিয়দর্শিনীর।
যখন প্রশস্ত উন্মুক্ত বক্ষদেহে এসে বিড়াল ছানার মতো গুটিয়ে যাবে সে, মাথা রাখবে হৃদযন্ত্রের ঠিক উপরিভাগে। কিন্তু আফসোস, এমন কিছুই হলো না। চারিদিকে শুধু নীরবতা, পিনপতন নীরবতা। দুর্বল দেহে উঠে দাঁড়ালো জাজবির, ডান হাতে ব্যাক ব্রাশ করে সিক্ত চুলগুলো পিছে ঠেলে দিল। এক এক করে খুলে ফেললো ভেজা শার্টের বোতাম। এবার অস্বস্তি ভাব অনেকটাই লাঘব হলো। সচেতন দৃষ্টিতে আশেপাশে তাকালো। খাকা করছে দ্বীপটি, জনশূন্য, কোথাও কেউ নেই। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উষ্ঠদয়ের ফাঁক হতে। একাকী হাঁটতে লাগলো দ্বীপের এখান থেকে সেখানে, যদি কোনো সহায়তা মিলে। হাঁটতে হাঁটতে সমুদ্র হতে একটু দূরে দ্বীপের নারিকেল গাছ পেরিয়ে ভিতরে প্রবেশ করলো জাজবের। তমসা নেমে এসেছে ধরিত্রীতে। চারিদিকে আধার আর আধার। হাঁটতে হাঁটতে সতর্ক দৃষ্টি কুঁচকে গেল জাজবেরের। সম্মুখে কিছু দেখা যাচ্ছে, কিন্তু কি? ধীর পায়ে সেদিকে এগোতে লাগলো। যত এগোচ্ছে ততই যেন স্পন্দন বৃদ্ধি পাচ্ছে, কেমন একটা অনুভব হচ্ছে। কিন্তু এমন কেন হচ্ছে? একটু এগোতেই বোঝা গেল বালুর বিছানায় পড়ে রয়েছে এক মানব অবয়ব। কে সে? কি হতে পারে? দ্রুত গতিতে অগ্রসর হলো জাজবের। মানবের কাছাকাছি পৌঁছাতেই চরম আশ্চর্যিত হলো সে। আঁচল, বড় বড় কদম ফেলে এক প্রকার ছুটে এলো জাজবের। দু হাঁটু গেড়ে ধপ করে বসে পড়লো তার প্রাণপ্রিয়ার ডান পাশে। কম্পিত হাত দুটো আলতো করে তুলে নিল আঁচলের মুখখানি। আঁচল পল্লব বন্ধ হয়ে করে রয়েছে। কিন্তু কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি? ওর গালে আলতো করে চাপড় মেরে ডাকতে লাগলো জাজবের। আঁচল, হ্যাঁ আঁচল, তোমার কি হয়েছে? তুমি এভাবে পড়ে আছো কেন? হ্যাঁ আঁচল, চোখ মেলে তাকাও, দেখো আমি এসেছি। হ্যাঁ আঁচল, চোখ মেলে তাকাও না সোনা, তোমার কি হয়েছে? ডেকে চলেছে জাজবের। অস্থিরতা ছড়িয়ে পড়েছে অন্তঃস্থলে। অজানা ভয়ে ধরফর ধরফর করছে হৃদস্পন্দনটি। কম্পিত ডান হাতের তর্জনী দিয়ে ললাটের উপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল জাজবের। ভীতস্বরে ডাকতে লাগলো। আঁচল, হ্যাঁ লক্ষ্মীটি, ওঠো না, দেখো না আমি এসেছি। তোমার আর ভয় নেই, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আঁচল, কথা বলো না লক্ষ্মী, তোমার বীর সাহেব এসে গেছে তো, ওঠো না, দেখো এই যে আমি, ওঠো না জান পাখি, ওঠো। গালে আলতো চাপড় মেরে ডেকে চলেছে জাজবের। দু হাতে আগলে নিল বুকের মাঝে। ওর বুকের মধ্যিখানে পড়ে রয়েছে মেয়েটি, কেমন নির্জীব নিস্তেজ। প্রাণপ্রিয়ার এমন অবস্থা আর সইতে পারল না জাজবের। অথচ অস্থির উন্মাদ হয়ে উঠল। বড় বড় শ্বাস ফেলে কোনো মতে নিজেকে সামাল দিল। এভাবে হবে না, কিছু কিছু করতে হবে। হ্যাঁ, বাঁ হাতটি গলিয়ে দিল আঁচলের ঘাড়ে, আর ডান হাতে তুলে নিল দু হাঁটু। প্রাণপ্রিয়াকে পাজাকুলা তুলে নিল মুহূর্তের মধ্যেই। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সমুদ্রের সন্নিকটে। হাঁটু ঘেড়ে বসলো সাগরের পাশে। উন্মুক্ত বুকের মধ্যেখানেই যতন করে আগলে রাখলো আঁচলকে। বা হাতে ওকে নিজের বক্ষে মিশিয়ে নিল। এপারবিহীন ডান হাতের করতলে ভর্তি করলো নোনা জল। সে জলের ছিটাফোঁটা আছড়ে পড়ল আঁচলের মুখমণ্ডলে। নোনা জলের স্পর্শ পেয়ে কিছুটা চেতনা ফিরল। পানি ছিটতে ছিটতেই ডেকে চলেছে জাজবের। খানিক বাদে থমকে গেল তার ডান হাত। সমুদ্রের পানি ছুঁই ছুঁই করছে হাতটি। মুখের মধ্যিখানে লুকায়িত প্রাণপ্রিয়ার নড়াচড়া অনুভব করে জাজবের আঁখি পল্লব বন্ধ করে দিল। শুক্রিয়া আদায় করল মহান স্রষ্টার নিকটে। আসন করে বসল সে। কোলে অবস্থান করছে তার হৃদহরণী। ছল ছল চোখে অন্ধকার আকাশ পানে তাকিয়ে আঁচলের কপালে কপাল ঠেকালো জাজবির। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তরল বিন্দু। কেটে গেল কিছুটা সময়। বুকের মধ্যেখানে লুকায়িত রমণীর নড়াচড়া বৃদ্ধি পেয়েছে। দুর্বল একটি হাত খামচে ধরেছে ওর উন্মুক্ত বক্ষপিণ্ড। চক্ষু মোদিত করে আঁচলের কেশে ভাঁজে প্রগাঢ় দীর্ঘ এক চুমু এঁকে দিল জাজবের। অস্থির নিঃশ্বাস ফেলল নিভৃতে। কর্ণকুহরে পৌঁছালো ক্ষীণ সেই কাঙ্ক্ষিত মধুর সম্বোধন। বীর সাহেব। জাজবি দু হাতে শক্ত করে নিজের বুকের মাঝে লুকিয়ে নিল আঁচলকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। কিন্তু সে যে আর হারাতে দেবে না। যতন করে আগলে রাখবে নিজের সনে। খুব করে ভালোবাসবে তার বেগম জানকে। ঝাপসা ঝাপসা নয়নে জাজবেরের পানি তাকানোর চেষ্টা করলো আঁচল, কিন্তু মানুষটা এত শক্ত করে ওকে আঁকড়ে ধরে আছে যে কিছুই দেখতে পাচ্ছে না।
তাই তো আরেকবার দুর্বল কণ্ঠে ডেকে উঠল। এবার কাজ হলো। বা হাতের তালুয় মুখখানি ধরে নিজের মুখোমুখি করলো জাজবির। অন্ধকারে মিলিত হলো তৃষ্ণার্ত দুই জোড়া আঁখি। একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকটা সময় ধরে। মেটালো চক্ষু তৃষ্ণা। আধারের মাঝেও দুজনে টের পেল একে অপরের অক্ষিকোণের ভেজা ভাব। প্রাণপ্রিয় স্বামীকে কাছে পেয়ে আর নিজেকে সামলাতে পারল না আঁচল। ডুকরে কেঁদে উঠল। এই ক্রন্দন সইতে পারল না জাজবির। অনবরত এলোমেলো অধর স্পর্শ চালিয়ে গেল প্রাণপ্রিয়ার মুখশ্রীতে। স্বামীর আদরের স্পর্শে আরো আহ্লাদী হয়ে স্বরে কাঁদতে লাগলো আঁচল। দুর্বল দু হাতে জাজবীরের উন্মুক্ত বক্ষ এবং ডান হাতটি খামচে ধরল। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। মুখশ্রীতে অসংখ্যবার অধর স্পষ্ট করে অবশেষে মায়াময় দু আঁখি পাতায় প্রগাঢ় অধর স্পর্শ করল জাজবীর। আধারের চাপে আটকালো অশ্রুবিন্দু। অতঃপর শক্তপোক্ত দু হাতে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল আঁচলকে। স্বামীর বাহুবন্ধনে আবদ্ধ হয়ে তাকেও দু হাতে জড়িয়ে ধরল আঁচল। কাটল অসাধারণ এক মুহূর্ত। বিভাবরীর কৃষ্ণাবরণে আবৃত ধরণী, চারিদিকে আধার বিরাজমান। সমুদ্রের দানবীয় এক একটি ঢেউ আছড়ে পড়ছে বালুকাময় মৃত্তিকার দেহে। আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে মৃত্তিকা। নিশাচর পাকপাখালির গুঞ্জন ভেসে আসছে কর্ণগহ্বরে। বৃহদাকার এক নারকেল গাছের কাণ্ডে হেলান দিয়ে বসে রয়েছে জাজবির। ডান পাটি সম্মুখে ছড়িয়ে রাখা, ভাঁজ করে রাখা বাম উরুতে আরামের সহিত বসে রয়েছে তার প্রাণপ্রিয়া আঁচল। আঁচলের মাথা ঠেকে রয়েছে উন্মুক্ত প্রশস্ত বক্ষপিঠে। ডান হাতটি জাজবীরের বাঁ হাতের মুঠোয়, বাম হাতটি অবস্থান করছে স্বামীর কটিদেশে। এদের থেকে কয়েক হাত দূরত্বে জ্বলছে একটি ক্ষুদ্র ক্যাম্পফায়ার। ক্যাম্পফায়ারের আগুনের তাপে হলুদাভাব আভা ছড়িয়ে পড়েছে আশেপাশে। এই হলুদাভাব আভা কিছুটা জাজবীর আঁচলের দেহের অবয়বে দৃশ্যমান। কিছুটা সময় নিভৃতেই কেটে গেল। নীরবতা ছেদ করে মৃদু দুর্বল সুরে আঁচল বলল, একটা কথা বলবো? অনুমতি নেয়া দেখে মৃদু শ্বাসহীন হাসল জাজবীর, যা আঁচল টের পেল না। একটা কেন, যত ইচ্ছে বলতে পারো। আর আচল, অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। আমি কোনো স্ট্রেঞ্জার নই। আমি ওর হাজব্যান্ড। সো যা বলবে প্রাণ খুলে বলবে, কোনো জড়তা রাখবে না। আচ্ছা, আপনি জানলেন কি করে আমি এখানে? তোমার ব্রেসলেট জানিয়েছে। যথেষ্ট চমকালো আঁচল। ব্রেসলেট? তৎক্ষণাৎ সোজা হয়ে বসে বাম হাতটা চেক করে দেখল। ক্যাম্পের ফায়ারে মৃদু আলোয় দেখতে পেল ব্রেসলেটটা নেই, নিখোঁজ। ব্রেসলেট তো নেই। হারিয়ে গেছে সমুদ্রের কোথাও একটা। ওইটাই তোমাকে খুঁজে পেতে গাইড করেছে। আঁচলের চাহনি বুঝিয়ে দিচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। জাজবীর মুচকি হেসে আলতো হাতে আঁচলকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। বলতে লাগলো, তোমার ওই ব্রেসলেটটা যে দিয়েছিলাম, ওটা কোনো অর্ডিনারি ব্রেসলেট ছিল না বেগম জান। ওর মধ্যে ক্ষুদ্র একটা জিনিসপত্র, আচ্ছা, ওর মধ্যে ক্ষুদ্র একটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, যেটা আমাকে তুমি অবধি পৌঁছে দিয়েছে। ওটা তো হারিয়ে গেছে, তাহলে কি করে? আমার লোকের মাধ্যমে খোঁজ নিয়েছিলাম। তখন আমার জিপিএস ট্র্যাকার আউট অফ নেটওয়ার্ক শো করছিল। আমার না, তোমার চোখে আমি এত ভুল দেখি কেন? আমার লোকের মাধ্যমে খোঁজ নিয়েছিলাম। তখন তোমার জিপিএস ট্র্যাকার আউট অফ নেটওয়ার্ক শো করছিল, কোনোভাবে বন্ধ হয়ে গিয়েছিল বোধহয়। তোমার কারেন্ট লোকেশন জানা যাচ্ছিল না। তখন আমার কথায় তোমার লাস্ট লোকেশন চেক করা হয়, আর সেখান থেকে জানতে পারি তোমার লাস্ট লোকেশন এই সেন্ট মার্টিনের সমুদ্র দেখাচ্ছে। এরপর আর কি, স্পিড বোট নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মন বলছিল তুমি সমুদ্র তীরবর্তী কোথাও একটা আছো। আমার লোকেরা তো তীরবর্তী সব জায়গায় খোঁজ চালাচ্ছে। হঠাৎ আমার মনে হলো দ্বীপ। হ্যাঁ, বাই এনি চান্স তুমি কোনো দ্বীপে নও তো? সেন্ট মার্টিনে কিন্তু ছোট বড় অসংখ্য দ্বীপ। কাউকে বন্দি রাখার জন্য দ্বীপের বিকল্প আর নেই। তাই কাজে লেগে পড়লাম। স্পিড বোট নিয়ে বের হলাম তোমায় খুঁজতে। পথিমধ্যে কি বলুন? দীর্ঘশ্বাস ফেলে সমুদ্রের অতকৃত হামলা সম্পর্কে বলতে লাগলো জাজবীর। সবটুকু শুনতে শুনতে ভীত হয়ে পড়ল মেয়েটা। টলমল করছে মায়াভরা আঁখি জোড়া। বলা শেষে জাজবীর থামল।
ওর বুক হতে মুখ তুলে ওর মুখোমুখি মুখ রাখলো আঁচল। অশ্রু টলমলে চোখে আলো আঁধারির খেয়ার মাঝেও দেখতে পেল স্বামীর মুখে হতচিহ্ন। আবেগে মেয়েটা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল। কাপা কাপা দুর্বল হাত দুইটা রাখলো গালে। ক্ষতচিহ্নে হাত পড়তেই ওর হাতখানি কেমন কম্পিত হলো। কেঁদে দিল আঁচল। জাজবির বুদ্ধি ব্যথা পাচ্ছে, ভাবতেই হাতটা সরিয়ে নিতে উদ্যত হলো, কিন্তু পারল না। গালের ক্ষতস্থানে ওর নরম কোমল হাতই চেপে ধরল জাজবির। সান্ত্বনার স্বরেই বলে উঠল, কাঁদছো কেন বেগম জান? আমি ঠিক আছি। এই দেখো, গালে হাত রেখেছো না? কোনো ব্যথা হচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি, কিছু হয়নি। বরং ওই শত্রুদের নাশ হয়েছে। খেতো না তুমি? যত যাই বলুক না কেন মেয়েটার ক্রন্দন কমছেই না, বরং সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। কিন্তু সে কি জানে ওর এই ক্রন্দনধ্বনি সামনে থাকা মানুষটির হৃদয়ে কেমন যন্ত্রণা সৃষ্টি করছে? জ্বলন্ত লাভার ন্যায় অগ্নি ফুটছে হৃদয়ের অন্তঃপুরে। জানে না তো? তাই তো মায়াপূর্ণ আখিজোড়া অশ্রুবৃন্দুতে সিক্ত করে ফেলেছে। সেদে সেদে যন্ত্রণা সৃষ্টি করছে স্বামীর হৃদমাঝারে। আর সইতে পারল না জাজবে। গালের উপরে রাখা কোমল হাতের উপরে নিজের রুক্ষ পুরুষালী হাতটি রেখে একটুখানি অগ্রসর হলো। কপালে ঠেকালো কপাল। আঁচলের বন্ধ আঁখি কানন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বিপরীতে থাকা মানুষটির চক্ষু বন্ধ করে সম্মোহিত স্বরে বলল, কান্না বন্ধ করো না প্রাণপ্রিয়া। তোমার কান্নার তোরে যে বিদ্ধ হচ্ছে আমার হৃদ গহ্বর। আর কেঁদো না তো। এবার বুঝি একটু কাজ হলো। থেমে গেল ক্রন্দনধ্বনি। ঘন শ্বাস ফেলে জাজবির আরেকটু ঘনিষ্ঠ হলো। দুভ্রুর সান্নিধ্যে একে দিল ভালোবাসাময় গাঢ় স্পর্শ। শুষে নিতে লাগলো প্রিয়দর্শিনীর দুঃখ, কষ্ট, দুর্বলতা, যন্ত্রণা সবটুকু। স্বামীর আদরের ছোঁয়া পেয়ে মিয়ে গেল মেয়েটি। মুখ লুকালো জাজবিরের গলা ও কাঁধের মধ্যিখানে। বাঁ হাতে ওকে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল জাজবির। ডান হাতটি ওর এলোমেলো কেশের ভাঁজে বুলিয়ে দিয়ে চুমু আঁকলো কেশগুচ্ছের মাঝে। কিছুটা সময় অতিবাহিত হলো। হঠাৎ কিছু মনে হতেই গলার ভাঁজ হতে মুখখানি সরিয়ে নিল আঁচল। দু হাতে অর্ধাঙ্গের গলা জড়িয়ে ধরে নয়নে নয়ন রেখে বিস্ময়কর কণ্ঠে শুধালো, আপনি পিস্তল চালাতে পারেন? পারি তো। আদুরে স্বরে জবাব দিল জাজবির। দু হাতে আঁচলের মেয়েদিহীন কোটি দেহ আবষ্ট করে নিল। নিবৃত্তে টেনে নিল নিজের আরেকটু খানি সন্নিধ্যে। সেটাই খেয়াল নেই মেয়েটির। সে বিস্ময় ভাব বজায় রেখেই জিজ্ঞেস করলো, কি করে? ফার্মাসিউটিক্যালসে জয়েন করার পর অনুধাবন করতে পারলাম এই প্ল্যাটফর্মে শত্রুর অভাব নেই। যে কোনো সময়ে যে কোনো রূপে বিপদ হানা দিতে পারে। এই জন্য নিজের ও বাকিদের সেফটি বিবেচনা করে ট্রেনিং নিলাম। সেখানে শুটিং, ফাইটিং, ক্যারাটে সহ অনেক কিছুই শেখা। ইভেন আমার লাইসেন্স প্রাপ্ত পিস্তলও আছে। আঁচলের দিকে মৃদু ঝুঁকে জাজবির বলল, একটা মিস্টেক সোজা উপরে। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটি তাকালো আঁচল। শুকনো ঢোক গিলে নিল বার কয়েক। কি ভয়ঙ্কর কথাবার্তা! জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলল, তো ভুল করলে না, মানে অপরাধ করলে শাস্তি পাবে, জানা কথা। প্রখ হাসির রেখা দেখে মেয়েটা আরেকটু ভয় পেল। চট করে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল জাজবিরের গলা। ওর সুঠাম দেহের সনে মিশে গিয়ে অনুনয়ের স্বরে আস্তে আস্তেই বলল, ভয় দেখাবেন না প্লিজ, ভয় করছে। কথাটি সোজা হৃদয়ের দরজায় কড়া নাড়ল। আর দুষ্টুমি করলো না জাজবির। মুচকি হেসে বলল, আমি থাকতে ভয় কিসের? আমি আছি তো। বলেই ওকে দু হাতে নিজের সঙ্গে পুরোপুরি মিশিয়ে নিল জাজবির। এবার বুঝি ভীতভাবে কিছুটা লাঘব হলো। চুপটি করে ওর বাঁ কাঁধে মুখ লুকিয়ে বসে রইল আঁচল। খানিক বাদে জাজবির অনুভব করলো অর্ধাঙ্গিনীর কম্পিত ভাব। ভ্রু কুঁচকে গেল ওর। মৃদু কণ্ঠে শুধালো, এই তুমি কাঁপছো? শীত করছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো আঁচল। তপ্ত শ্বাস ফেলে জাজবির বলল, শীত লাগছে বলবে না আমাকে? এভাবে শুধু শুধু শীতে কষ্ট পাচ্ছ? আঁচলকে নিজের থেকে সরিয়ে দিল জাজবির। এতে বেশ অবাক হলো আঁচল। সে শীতে জড়সড় হয়ে যাচ্ছে আর মানুষটা ওকে নির্দয়ের মতো দূরে ঠেলে দিচ্ছে।
কিন্তু ওর ভাবনা ভুল প্রমাণিত করা হলো বিভিন্ন কিছু ভুল প্রমাণিত করে হলো ভিন্ন কিছু। এদিক ওদিক তাকিয়ে উপায়হীন জাজবির নিজের পরনের শার্টটির দিকে তাকালো, অতঃপর তাকালো আঁচলের দিকে। উপায় মিলে গেছে। আঁচল, এইদিকে আসো। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ওর ডান হাতটা আবদ্ধ হলো জাজবিরের বাম হাতের মুঠোয়। ওর কোমল হাতটি টেনে নিজের কাছে আনলো জাজবির। প্রথমে ডান হাত, অতঃপর বাম হাতটি গলিয়ে দিল শার্ট ভেদ করে নিজের কোটি দিয়ে। এবার দু হাতে আঁচলের মেদহীন আকর্ষণীয় কোটিদেহ আবদ্ধ করে নিজের নিকটে নিল। বাঁ হাতের তেলোয়ায় ওর মাথা আলতো করে ধরে নিজের উদম বক্ষে মিশিয়ে দিল যত্নের সহিত। দুদিকে ঝুলমান শার্টের অংশ দিয়ে যথাসম্ভব আবিষ্ট করে নিল প্রাণপ্রিয়ার নরম কোমল দুর্বল দেহখানি। লুকিয়ে নিল উন্মুক্ত বক্ষর মাঝে। আরাম পেয়ে বিড়াল ছানার মতো বলিষ্ঠ দেহে আরেকটু মিশে গেল আঁচল। অর্ধাঙ্গের বুকের মাঝে খুঁজে পেল উষ্ণ কোণ। জাজবিরও আদরের ভঙ্গিতে নিজের সনে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে রাখল। ধীরে ধীরে উষ্ণতার চাদরে আচ্ছাদিত হয়ে শীতলতা কেটে গিয়ে ঠাঁই নিল উষ্ণভাব। কিছুটা স্বাভাবিক হলো আঁচল, তবুও সরল না একান্ত মানুষটির বক্ষ মাঝার হতে। লেপ্টে রইল সেথায়, দুর্বল কণ্ঠে বলে উঠল, আপনি না একদম হিরোদের মতো। তাই? হুম, আপনি ফাইট পারেন, ঢিসুম ঢিসুম করে গুন্ডাদের মেরে ভূত বানিয়ে দেন। একাই 100, একদম মিঠুন চক্রবর্তীর মতো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শব্দ করেই হেসে উঠল জাজবির। এমন উদাহরণ বোধ হয় ইতোপূর্বে সে পায়নি। তার অবুঝ পাখিটা কিসব বলছে। আমি শুধু মারপিট পারি বলেই হিরো? না তো, শুধু মারপিট না, আরো কিছু আছে তো। তাই? কি কি শুনে দেখি। আপনি দেখতে সুন্দর, হিরোদের মতো, একদম রণবীর সিং। এছাড়াও জোর করে বিয়ে করলেন হিরোদের মতো। গ্রামের মেয়েকে বিয়ে করলো শহরের ছেলেটা। এসব তো হিরোরাই করে, তাই না? এত সব রাজকীয় উদাহরণ শুনে হতবম্ব হতভাগ আজওয়াদ ইবতেসাম জাজবির। বাকশূন্য হয়ে পড়ল মানুষটা। আঁচল তো একাকী বলেই চলেছে। আপনাকে রণবীর সিং কেন বললাম জানেন? ওর না আপনার মতো চাপ দাঁড়িয়ে আছে। আর জানেন, ওর পোশাক আশাক একটু অদ্ভুত, কিন্তু দেখতে না বেশ লাগে। তবে দীপিকার সাথে না ঠিক মানায় না। কথাটা শেষ করতে পারল না আঁচল। শক্তপোক্ত বুকের মাঝে পিষে গেল একদম, আটকে গেল দম। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গিয়েছে। জড়সড় হয়ে পড়েছে মেয়েটা। কোনো মতে দুর্বল কণ্ঠে কিছু বলবি তার পূর্বেই কর্ণকুহরে পৌঁছালো গম্ভীর রাগত স্বর। ও, কোথাকার কোন রণবীর সিং তোমার কাছে ও? আর আমি তোমার বিয়ে করা বর কিনা আপনি? আমাকে তো সারাক্ষণ আপনি আজ্ঞে করতে থাকো। কখনো ঠিকমতো নোটিস করেছো কিনা আল্লাহ মালুম। অথচ এই রণবীর সিং তোমার মুখস্থ। আর কি যেন বলছিলে? ওকে তোমার সঙ্গে মানাবে? হ্যাঁ, হিরোইন হতে চাও? একদম তুলে আছাড় মারবো। খুব সাহস বেড়েছে, তাই না? এখন চুপ করে আছো কেন? কথা বলো, বলো। এত সব শুনে বক্ষে পিষ্ট মেয়েটি হতভম্ব। এসব কি বলছে মানুষটা? সে তো এমন করে বলেনি। ভুল ভাঙাতে কোনো মতে মৃদুস্বরে আঁচল বলল, আমার কথা বলছিলাম না তো, আলিয়া ভাটের কথা বলছিলাম। আপনি আমায় ভুল বুঝছেন। এমন করুণ সুরেও গড়ল না মানুষটা। অভিমান করে মুখ ফুলিয়ে রাখল। শুধু আলগা হলো কঠিন করে রাখা বাহুবন্ধন। কিন্তু আফসোস, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটির অভিমান সম্পর্কে পুরোপুরি অজ্ঞ তার অর্ধাঙ্গিনী প্রিয়দর্শিনী। নীরবতার মাঝে কেটে গেল কয়েক পল। জাজবির অনুধাবন করতে পারল তার বক্ষ পিঞ্জরে লুকায়িত মেয়েটির ঘন ঘন শ্বাস। আদরে মেয়েটে ঘুমে আচ্ছন্ন। কিভাবে ঘুমিয়ে আছে? এর উপরে অভিমান করে থাকা যায়? যায় না তো। আর অবুঝ মেয়েটি তো আর অভিমান বুঝতেও পারল না। এর উপর কি করে অভিমান করবে সে? ঘুমন্ত প্রাণপ্রিয়ার ললাট কার্নিশে অধরের গাঢ় ছোঁয়া এঁকে দিল জাজবির। তৃপ্তিকর শ্বাস ফেলে দৃষ্টি নিবদ্ধ করল অন্ধকার আকাশে। গাল ঠেকালো ঘুমন্ত স্ত্রীর মাথায়। জলজল করতে থাকা তারকার মেলা দেখতে দেখতে একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো জাজবির। একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ দুজনে। দিবাকারের আগমনে আলোকিত বসুধা।
সমুদ্রের নীলাভ রঙা উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ছে বালুর বিছানায়। নীল আকাশ এবং সাগরের মিলনস্থল। এ এক অপরূপ মনোরম দৃশ্য, স্রষ্টার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। চক্ষু জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখে। দানবাকৃতির দানবাকৃতির নারিকেল গাছগুলো দাপটের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে, তাদের বিশালাকায় কালো ছায়া মাটিতে দৃশ্যমান। পাকপাখালির কলকলালিতে মুখরিত চারিদিক। এছাড়া জনশূন্য এই দ্বীপে বিরাজমান পিনপথর নীরবতা। এমনই এক নয়ন জুড়ানো পরিবেশে একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে ঘুম বিভোর এক যুবক। পাকপাখালির গঞ্জনে ঘুমে ব্যাহত ঘটল আঁচলের। নড়ে চড়ে উঠল মেয়েটি, পিটপিট করে তাকালো। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সবটা অচেনা অজানা লাগছে। ঝাপসা ঘুমকাতরের চোখে আশেপাশে তাকাতে লাগলো। জাজবিরের বাহুডোরে বসেই আশেপাশে তাকাচ্ছে সে। ধীরে ধীরে ঘুম কেটে গিয়ে সবকিছু বোধগম্য হলো। মলিন হলো মুখখানি। পেটের মধ্যে ক্ষুধার্ত ভাবটা জাগ্রত হয়ে উঠল। দুর্বলতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। আর সহ্য করা যাচ্ছে না। অসহনীয় যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণায় জাজবির মেয়েটির পিছে ঘুরে ঘুমন্ত অর্ধাঙ্গের পানে তাকালো। নিমিষেই মুগ্ধতা ছড়িয়ে পড়ল তাহার ছাউনিতে। গাছের কাণ্ডে হেলান দিয়ে ঘুমন্ত জাজবির। সর্বদা পরিপাটি মানুষটির আজ অগোছালো দশা। ললাটের উপরে পড়ে রয়েছে কিছু এলোমেলো চুল। মুখের উজ্জ্বলতা হ্রাস পেয়ে মলিনতা প্রকাশ পেয়েছে। দুর্দর্শন মুখে আজ ভর করেছে দৈন্য অবস্থা। চোখ মুখ শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে, কেমন নির্জীব। তবুও এতটা মায়া লাগছে কেন? কেন এই মানুষটির অগোছালো দৈন্য দশার মুগ্ধতা খুঁজে পাচ্ছে সে? কেন ইচ্ছে করছে ললাটের উপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলো একটু আদরে ছোঁয়ায় গুছিয়ে দিতে? ইচ্ছে করছে কেন তার অগোছালো দাড়িতে হাত বুলিয়ে দিতে? কেন মানুষটির ক্ষতচিহ্ন চুম্বকের ন্যায় আকৃষ্ট করছে? কেন ক্ষততে একটুখানি ছুঁয়ে দেওয়ার প্রবল বাসনা হচ্ছে? কেন? এত কেন এর উত্তর জানা নেই মেয়েটির। সে শুধু অনুধাবন করতে পারছে মাত্র এই 2.5 মাসের বিবাহিত জীবনে মেহেরোজ আঁচল ফেসে গেছে। মায়ায় পড়েছে তার 3 কবুল বলে গ্রহণ করা স্বামীর বহনে। এ যে সে মায়া নয় রে মেহেরোজ আঁচল। এমন কঠিন মায়া ত্যাগ করা দুষ্কর, কঠিন, অসম্ভব। খিদের জ্বালা বড় জ্বালা। যারা ভোজরসিক টাইপের মানুষ তাদের জন্য ক্ষুধা সহ্য করা বড্ড কষ্টকর। সেখানে আঁচল 24 ঘন্টার অনেকটা বেশি সময় ধরেই ক্ষুধার্ত। খিদের যন্ত্রণা আর সইতে পারছে না মেয়েটা। গতকাল রাত তাও জাজবীরের সান্নিধ্য পেয়ে কোনো মতে কাটিয়েছে। যন্ত্রণা দুর্বলতা ভুলে গিয়েছিল কোনো রকম। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হলো অসহনীয় যন্ত্রণা। গাছের কাণ্ডে দেহ এলিয়ে দিয়ে 2 হাতে পেট খামচে ধরে কাতরাচ্ছে আঁচল। আর সহ্য করা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খিদার তাড়নায় নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। আর কিছুক্ষণ এভাবে থাকলে বুঝি মরণ আসন্ন। যন্ত্রণায় ক্লিষ্ট মেয়েটার অক্ষিকোল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। সে এমন কষ্ট পাচ্ছে, ওদিকে মানুষটা সেই কখন গিয়েছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলল না। ওকে এখানে বসিয়ে রেখে চলে গেল। মানুষটা তো এমন কাণ্ডজ্ঞানহীন নয়, তবে কোথায় চলে গেল? বেদনায় গাছের দেহে লেপটে গিয়ে কোমল দেহটি। তখন কর্ণকুহরে পৌঁছালো পদচারণের শব্দ। ভেজা আঁকি পল্লব মেলে তাকালো আঁচল। দেখতে পেল ওই তো জাজবির আসছে। ব্যস্ত পায়ে ওর দিকে আসছে মানুষটা। কষ্টের মধ্যেও আঁচলের অধরে ফুটে উঠল ক্ষীণ হাসির রেখা। ওর ঠিক মুখোমুখি হাঁটু গেড়ে বসলো জাজবির। ওর দিকে ফল বাড়িয়ে দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? তাড়াতাড়ি এটা খাও। জানি খালি পেটে ফল খাওয়া ঠিক হবে না, কিন্তু নাম না জানা দ্বীপে এর চেয়ে বেটার কিছু পেলাম না। একটু কষ্ট করে এটাই খেতে হবে, পারবে না? এমন কোমল স্বরে গলে গেল মেয়েটা। আহ্লাদি হয়ে ক্ষীণ স্বরে বলল, পারবো। মলিন হাসল জাজবির। ওর প্রিয়তমা অর্ধাঙ্গিনীর ক্ষুধার্ত যন্ত্রণার কষ্ট পাচ্ছে, অথচ সে স্বামী হয়ে স্ত্রীর মুখে এক টুকরো ভালো খাবার অবধি তুলে দিতে পারছে না। ছি, ধিক্কার নিজেকে। ক্ষুধার্ত আঁচল বুনো কমলা পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। 2টো কমলা চটপট খেয়ে নিল। খালি পেটে ফল খাওয়ার কষ্ট হচ্ছে, তবুও এই কষ্ট সহ্য করে নিচ্ছে মেয়েটা। জাজবির 3টে কমলা কোনো মতে জোগাড় করে পেয়েছিল।
আঁচল দুটো কমলা খেয়ে ক্ষুধার তাড়নায় জাজবেরের হাতে থাকা শেষ কমলাটি নিয়েও খেতে লাগলো। ভুলেই গেল জাজবেরও তো ক্ষুধার্ত, সে কি খাবে? 3টা বুনো কমলা নিয়ে কি আর খিদে নিবারণ হয়? হয় না তো। তবুও তৃপ্তি পেল মেয়েটা। দুর্বল কোমল দেহটা এলিয়ে দিল জাজবীরের বক্ষদেশে। আদুরে ডান হাতে ওর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল জাজবীর। কটিতে এসে বা হাত স্থাপন করে শুধালো। ক্ষুধা একটুও কমেছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেয়েটা। একটু হলেও স্বস্তি পেল জাজবীর। মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, পানির তৃষ্ণা তো মেটেনি, তাই না? একটু কষ্ট করে ওঠো প্রিয়া। ওদিকে কিছু ডাব পড়ে থাকতে দেখলাম, ওতে যদি পানি থাকে গাছে ওঠা তো আর সম্ভব নয়। কিছু মনে পড়ার ভঙ্গিমায় জাজবীরের বাহুডোর মুখ তুলে তাকালো আঁচল। ক্ষীণ দুর্বল স্বরে শুধালো। আপনি আপনি তো খেলেন না। অপরাধীর ন্যায় মুখখানি নত করে বলল, আমি খেয়ে নিলাম সবটা। দুহাতের আঁজলায় মুখখানি রেখে চোখে চোখ মেলল, বলল, তুমি না আমার অর্ধাঙ্গিনী? আমাদের মধ্যে কি কোনো ফারাক রয়েছে? নেই তো। তুমি আমি এক সত্তা, বুঝলে? তাই মন খারাপ করো না। আর আমি তো কাল সন্ধ্যা থেকে না খেয়ে আছি। পুরুষ মানুষের এত সহজে খিদা পায় না, বুঝলে? ঠাট্টার ছলে কথাটা বলল জাজবীর, কিন্তু আঁচলিতে দমে গেল না। মায়া মায়া টলমলে চোখে আঁখি হতে অশ্রুকণা গড়িয়ে পড়ল। নির্ভীতে দুহাতে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে তা মুছে দিল জাজবীর। ইশারায় নিষেধ করলো কাঁদতে। একটুখানি মুখটা এগিয়ে নিল। প্রাণপ্রিয়ার কপালে ঠিক মধ্যখানে ছুঁয়ে দিল ঠোঁট। ভেজা আঁখি পল্লব বন্ধ করে অশ্রু বিসর্জন দিল আঁচল। দুর্বল দুহাতে যথাসম্ভব শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরল। দুহাতে খামচে ধরার চেষ্টা করল পৃষ্ঠদেশ। উদম পৃষ্ঠদেশে নখ গেঁথে গেলেও টু শব্দটি করল না জাজবীর, বরং আষ্টে পিষ্টে আলিঙ্গনে আবদ্ধ করে নিল আদুরে মেয়েটাকে। মেয়েটা আসলেই বড্ড আদুরে নরম প্রকৃতি। এইটুকুতেই কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। গতকাল সামান্য ক্ষত দেখে কাঁদল, আজ আবার স্বামীর ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। আসলে পাগলি একটা মেয়ে, বড্ড আদুরে। এমন একটি মেয়েকে ভালো না বেশি কি করে থাকা যায়? কাজে লিপ্ত জাজবীর একটি ছোট্ট ডালকে বড় একটি পাথরের ধারালো অংশের সাথে ঘষে ঘষে ধারালো করার চেষ্টা করছে। আঁচল কয়েক হাত দূরে বালুকাময় মৃত্তিকার ওপরে বসে শুধালো। এতে কাজ হবে? ইনশাল্লাহ হবে। কিছুক্ষণ প্রচেষ্টায় ফলস্বরূপ ডালটা ধারালো ও চোখা হলো। মৃদু হাসির রেখা ফুটে উঠল দুজনের মুখে। ডালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো জাজবীর। আঁচলের পাশে দাঁড়িয়ে ওর দিকে বা হাতটা বাড়িয়ে দিল। রক্ষ পুরুষালী হাতে কোমল তুলতুলে হাতটি রেখে উঠে দাঁড়ালো আঁচল। দুজনে অগ্রসর হলো সমুদ্রের পানে। নীলাভরঙা অসীম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জাজবীর আর আঁচল। জাজবীরের হাতে দাঁড়ালো চোখা ডালটি। শিকারীর ন্যায় তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ অগভীর জলের বুকে। অপেক্ষা অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দৃশ্যমান হলো একটি মাঝারি আকৃতির মাছ। ব্যাস, চোখা ডালটা দিয়ে বিদ্ধ হলো মাছের বুক বরাবর। উচ্ছ্বাসিত হলো মেহেরাজ আঁচল। লাফ দিয়ে দুহাতে তালি দিল। সাব্বাস! এই না হলে আমার বর! গ্রামে থাকতে আমি এমন কত মাছ ধরেছি। এসব তো মেহেরুজ আঁচলের বা হাতের ক্যালমা। আচ্ছা, বাহ, ভ্রু উঁচু করে শুধালো জাজবীর। আঁচল গর্বিত ভঙ্গিতে মুখখানি হাসি হাসি করে বা হাতে কাঁধের চুলগুলো পিছনে ঠেলে দিল। ইয়েস, এসব হচ্ছে আমার বা হাতের ক্যালমা। ক্যালমা বোঝেন? ক্যালমা, দেবের মতো ক্যালমা। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে জাজবীর বলল, ইন্ডিয়ান সব হিরোর নাম দেখছি ঠোঁটের আগায়। ইয়েস। ইয়েস মাই ফুট। এখন এখানে আছো, আর দুটো মাছ ধরে আমায় উদ্ধার করো। বলা আর হলো না। সারা বলে আঁচলের ফাজলামি ডাউন হয়ে গেল। আপনি শুধু দেখে যান, এক ধাক্কায় কতগুলো মাছ ধরি আমি। এখানেই আছি, দেখছি। ইউ ক্যারি অন কুকি। ভেঙচি কেটে মেয়েটা জাজবীরের বাঁ পাশে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে চোখার ডালটা নিল। ভেঙচি কেটে আঁচল জলের মাঝে দৃষ্টি নিক্ষেপ করে মাছের অপেক্ষা করতে লাগলো। 1 মিনিট 2 মিনিট করে কয়েক মিনিট পেরিয়ে গেল। 5 মিনিটের মাথায়ও দেখা দিল একটা মাছ। অতি উচ্ছ্বাসিত মেহেরাজ আঁচল তৎক্ষণাৎ শিকারের আঘাত হানল। আর কি, অতি উচ্ছ্বাসের শিকার পলায়ন করিল। হায়, হতাশ করে উঠল মেয়েটা। আয় হায়, এই সমুদ্রের মাছগুলো এত বদ কেন?
এভাবে কেউ পালিয়ে যায়? হুম, মরার জন্য সেজেগুজে দাঁড়িয়ে থাকে। তাই তো করা উচিত। ধ্যাত, পচা মাছ। গাল ফুলিয়ে মেয়েটা মাছের অপেক্ষা করতে লাগলো। আবারও পেয়ে ব্যর্থ হলো। পানির বুকে ধপ করে পা ছুঁড়ে ডালটা ফেলে দিল। উফ উফ, অসহ্যকর। হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল আজওয়া দীপ্তেশ্যাম জাজবির। হাসির ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই চমকালো আঁচল। পাশে তাকিয়ে মুগ্ধকর চাহনিতে আবিষ্ট হলো। এমন অপ্রত্যাশিত মধুর মুহূর্তে প্রফুল্ল হয়ে উঠল মেয়েটার মন। সদা গম্ভীর মানুষটির হাসির রেখা এর মধ্যেও ছড়িয়ে পড়ল। অধরের কোণে শোভা পেল মোহনীয় হাসি। ইস, কি সুন্দর লাগছে মানুষটাকে! ওনাকে হাসি মুখে এতটা সুন্দর লাগে জানাই ছিল না। অথচ মানুষটার সদা গম্ভীর, রকচটা ভাব দিয়ে ঘুরে বেড়ায়। তার এত আকর্ষণীয় হাসিটা এতদিন লুকিয়ে রেখেছিল কেন? হাসির ঝলকে শুভ্র দাঁত দৃশ্যমান, ভাঁজ পড়ছে চোখের ভাঁজে। কি সুন্দরী না লাগছে! ইস, সে এত দেরিতে এসে স্বামীর হাসি মুখখানি দেখার সৌভাগ্য অর্জন করলো। কেন আগে দেখলো না? ওনার হাসি মুখখানি যে এতটা মোহনীয় উনি কি জানেন? ওনার হাসির ঝংকারে সুখমরণ হবে অগণিত রমণীর। মন্ত্রমুগ্ধের মতো হাসি মুখটি অবলোচন করতে লাগলো আঁচল। আঁচলের দিকে তাকিয়ে এক হাতেই কোমর ধরেই হেসে চলেছে জাজবির, শব্দহীন হাসি। মেয়েটা এত আদুরে আর পাগলি কেনা? মন ভালো করার রীতিমতো একটা জীবন্ত টনিক। কোনো মতে হাসি থামলো জাজবিরের। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলালো। বেগম জান তুমি না, বহুত বড় শিকারী। তোমার দ্বারা এসব চুনুপুটি শিকার করা সম্ভব নয়। কি অপমান করছেন? না, সত্যি বলছি মাত্র। শুনুন। শোনা শুনি বাদ। এখনই যখন মাছ শিকারের ইচ্ছে, এসো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আঁচলের মতামতের অপেক্ষা না করেই ওর পেছনে এসে দাঁড়ালো জাজবির। কোমল টান হাতে চোখা ধারালো ডালটি ধরিয়ে দিয়ে নিজ হাতটি রাখলো হাতের ওপরে। মৃদু কেঁপে উঠল মেয়েটির কায়া। বাগাধে মুখটি এনে জাজবিরের পানে তাকানোর চেষ্টা করলো। ওকে বাধা দিয়ে জাজবির বলল নিশানায় ফোকাস করতে। তাই করলো আঁচল। জাজবির আরেকটু এগিয়ে এলো। মসৃণ পিঠ ঠেকলো শক্তপোক্ত বক্ষে। হাতের মুঠোয় রাখা হাতটি শক্ত করে ধরে জাজবির অপেক্ষা করতে লাগলো মাছের। এদিকে ওর সান্নিধ্য এসে দিশাহারা মেয়েটা। বৃদ্ধি পেয়েছে স্পন্দনের গতিবেগ। ঘন ঘন শ্বাস পড়ছে। ডাল আঁকড়ে ধরা হাতটিও মৃদু কম্পিত হচ্ছে। শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল স্রোত। অবশেষে ধরা দিল শিকার। আঁচলের হাতটি শক্ত করে ধরে মাছ শিকার করলো আজওয়া দীপ্তেশ্যাম জাজবির। অবশেষে সফলতা ধরা দিল। খুশিতে আত্মহরা হলো মায়াবী মেয়েটি। আঁচল, তোমার ওড়না কোথায়? দাও তো, লাগবে। স্বামীর কথা শুনে আকাশ সম আশ্চর্য হলো আঁচল। তার ওড়না? চকিতে খেয়াল হলো গলায় ওড়না নেই। ওড়নাহীন সেই কাল থেকে জাজবিরের সামনে। ইন্নালিল্লাহ, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! ওড়না গেল কই? ওড়না! চোরকির মতো ঘুরঘুর করে মেয়েটা ওড়না খুঁজতে লাগলো। বালুর বুকে লম্বা গাছের ডাল গেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকালো জাজবির। চমকে গেল আঁচলের অবস্থা থেকে। পরক্ষণেই অদর কোণে শোভা পেল বক্ষ হাসির রেখা। দুষ্টুমির ছলে বলল, চাবাচ্ছ? আমি তো তোমার স্বামী। তোমায় এভাবে সেভাবে সবভাবে দেখার লাইসেন্স প্রাপ্ত। ওড়না খুঁজছিল আঁচল। পেছন হতে মানুষটির এমন বেশরম কথায় কুঁকড়ে গেল। দু হাত ক্রসের মতো করে বুকের সামনে এনে ছুটে গেল একটি গাছতলায়। গাছের কাণ্ডে কোমল দেহটি এলিয়ে দিল মেয়েটে। ক্রসের মতো বক্ষ দেশে দুই হাত রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। তপ্ত হয়ে উঠছে কর্ণদয়। লালা বাভায় অঙ্কিত দু কপল। ইস, কি লজ্জা! ওর লজ্জাভাব আকস্মিক বৃদ্ধি পেল। বড় বড় হয়ে গেল আঁকি যুগল। ঠিক সম্মুখে দাঁড়িয়ে মানুষটি। তার অধরকোণে মোহনীয় বক্র হাসির ছায়া। লাজে রাঙা মেয়েটির মুখটি কিঞ্চিত অবনত হলো। ওর লালাভময় আবৃত্তি দু কপলের দিকে তাকিয়ে জাজবির বলল, লজ্জা পাচ্ছ? জবাব দিতে পারল না মেয়েটি। জাজবির একটুখানি ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ডান হাতে 4টি আঙ্গুল গলিয়ে দিল কানের পেছনে। বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে থুতনি ধরে মুখখানি ঈষৎ উঁচু করল। পূর্ণ দৃষ্টিতে তাকালো লাজুক মেয়েটির মায়াভরা মুখশ্রীতে। লজ্জায় মেয়েটি মরমর অবস্থা। বন্ধ হয়ে গিয়েছে তার চক্ষু পাতা।
অর্ধাঙ্গিনীর লাজে রাঙা মুখখানি দেখে বেসামাল হলো পুরুষালী হৃদয়। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা না করে অধরের ছোঁয়া এঁকে দিল বন্ধ দুই চোখের পাতায়। শিউরে উঠল আঁচল, কম্পিত হলো ওষ্ঠধর, কামচে ধরল পরনের পোশাক। চোখের পাতায় অধর ছুঁয়ে জাজবির আঁচলের পানে তাকালো। বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করলো নরম পাতলা গোলাপি রাঙা নেশালো অধর।